বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই বিশেষ পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা নিয়ে সারা বাংলাদেশে লাখো মানুষের মনে উদ্বেগ, প্রত্যাশা আর দীর্ঘশ্বাস একসাথে বিরাজ করছে। বিষয়টি হলো পেনশন গেজেট। কিন্তু আজকের পর্বে আমরা শুধু গেজেট কবে আসবে সেই প্রশ্নের উত্তর খুঁজব না, বরং এর অনেক গভীরে যাব। কারণ পেনশন গেজেট শুধু একটি সরকারি নথি নয়, এটি লাখো বৃদ্ধ মানুষের বাকি জীবনের আর্থিক নিরাপত্তার দলিল। এটি তাদের সম্মানের প্রশ্ন, এটি রাষ্ট্র আর তার সেবকদের মধ্যে একটি নীরব প্রতিশ্রুতির পূর্ণতা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গভীর পর্যালোচনা। প্রথম পর্ব, পেনশন মানে কি? প্রথমে এটা বোঝা দরকার, অনেক মানুষ পেনশনকে শুধু একটি মাসিক ভাতা মনে করেন, কিন্তু পেনশনের গভীরতা আসলে অনেক বেশি। একজন মানুষ যখন সরকারি চাকরিতে প্রবেশ করেন, তখন তিনি রাষ্ট্রের সাথে একটি অলিখিত চুক্তিতে প্রবেশ করেন। সেই চুক্তির ভাষা হলো, তুমি তোমার সবচেয়ে কর্মক্ষম বছরগুলো দেশের সেবায় দাও, বিনিময়ে যখন তোমার কর্মক্ষমতা শেষ হবে, রাষ্ট্র তোমাকে বাকি জীবন ধরে রাখবে। এই ধরে রাখার প্রতিশ্রুতির নামই পেনশন। তাই পেনশন কোনো অনুদান নয়, দয়াও নয়, এটি একটি প্রাপ্য অধিকার। একজন কর্মচারী তার পুরো কর্মজীবনে যে অবদান রেখেছেন, পেনশন হলো তারই স্বীকৃতি। এই দৃষ্টিভঙ্গি থেকে যখন পেনশন গেজেটের বিষয়টা দেখবেন, তখন এর গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠবে। দ্বিতীয় পর্ব, বাংলাদেশে পেনশন ব্যবস্থার সংক্ষিপ্ত ইতিহাস। বাংলাদেশে সরকারি পেনশন ব্যবস্থার শিকড় অনেক পুরনো। স্বাধীনতার পর থেকেই সরকারি কর্মচারীদের অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তার জন্য একটি পেনশন কাঠামো প্রচলিত আছে। সময়ে সময়ে এই কাঠামো পরিবর্তিত ও পরিমার্জিত হয়েছে, কিন্তু মূল সমস্যাটা থেকে গেছে অনেকটা একই রকম। পেনশনের পরিমাণ সময়ের সাথে মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বাড়েনি। ফলে যিনি 10 বছর আগে অবসরে গেছেন আর যিনি গত বছর অবসরে গেছেন, উভয়ের জীবনযাপনের খরচ এখন প্রায় একই রকম, কিন্তু পেনশনের পরিমাণে বিস্তর ফারাক। নতুন পেনশন গেজেট এই ব্যবধান কমানোর একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তৃতীয় পর্ব, পেনশনভোগীর সংখ্যা ও তাদের বাস্তব অবস্থা। বাংলাদেশে বর্তমানে সরকারি পেনশনভোগীর সংখ্যা প্রায় 8 থেকে 9 লাখের কাছাকাছি বলে বিভিন্ন সূত্রে ধারণা পাওয়া যায়। এই বিশাল সংখ্যার মানুষের জীবন কেমন চলছে? একটি চিত্র কল্পনা করুন। একজন মানুষ সারা জীবন সরকারি চাকরি করেছেন, 30-35 বছরের কর্মজীবন। রিটায়ার করার পর পেনশন পাচ্ছেন হয়তো 10-15 হাজার টাকা। এই টাকায় ঢাকায় বা জেলা শহরে থাকার কথা চিন্তাও করা যায় না। গ্রামে থাকলেও ওষুধের খরচ, ডাক্তার দেখানো আর সামান্য সংসার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক অসুস্থতা বাড়ে, কিন্তু আয় সেই একই পেনশন। কখনো কখনো সন্তানের উপর নির্ভর করতে হয়, যা একজন মানুষের মর্যাদাকে আঘাত করে। সারা জীবন নিজে সংসার চালিয়েছেন, এখন বৃদ্ধ বয়সে সন্তানের হাতের দিকে তাকিয়ে থাকতে হয়। এই অবস্থাটা ভেতরে ভেতরে একজন মানুষকে ভেঙে দেয়। এই বাস্তবতার পরিবর্তনই পেনশন গেজেটের সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত। চতুর্থ পর্ব, পেনশন গেজেট আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? পেনশন গেজেট হলো সরকারি গেজেটে প্রকাশিত একটি প্রজ্ঞাপন, যার মাধ্যমে সরকারি পেনশন কাঠামোতে পরিবর্তন বা সংশোধন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই গেজেট ছাড়া যে কোনো ঘোষণা বা প্রতিশ্রুতি আইনি বাধ্যবাধকতা তৈরি করে না। এই কারণেই পেনশনভোগীরা শুধু বক্তব্য বা ঘোষণায় সন্তুষ্ট থাকেন না, তারা চান গেজেট। কারণ গেজেট প্রকাশিত হলেই কেবল তাদের পাওনা আইনি স্বীকৃতি পায়। নবম পে স্কেলের অংশ হিসেবে পেনশন পুনর্বিন্যাসের বিষয়টি আলোচনায় আছে, কিন্তু এই পুনর্বিন্যাস ঠিক কতটা ব্যাপক হবে, কিভাবে হবে এবং কে কতটুকু পাবেন, এই প্রশ্নগুলোর উত্তর গেজেট প্রকাশের আগে সুনির্দিষ্টভাবে বলা কঠিন। পঞ্চম পর্ব, বিদ্যমান পেনশন কাঠামোর দুর্বলতাগুলো। বর্তমান পেনশন কাঠামোতে কিছু মৌলিক দুর্বলতা আছে, যেগুলো বছরের পর বছর ধরে পেনশনভোগীদের কষ্টের কারণ হয়ে আসছে। প্রথমত, পেনশনের পরিমাণ নির্ধারিত হয় অবসরের সময়ের মূল বেতনের ভিত্তিতে, অর্থাৎ কেউ যদি কম বেতনে অবসরে গেছেন, তিনি সারা জীবন তুলনামূলক কম পেনশন পাবেন। দ্বিতীয়ত, পে স্কেল পরিবর্তনের সময় বর্তমান কর্মচারীদের বেতন বাড়লেও পুরনো পেনশনভোগীদের পেনশন সেভাবে সমন্বয় হয় না। ফলে যে ব্যক্তি 1995 সালে অবসরে গেছেন আর যে ব্যক্তি 2020 সালে অবসরে গেছেন, উভয়ের পেনশনে বিশাল ব্যবধান তৈরি হয়। তৃতীয়ত, পেনশন প্রদানের প্রক্রিয়াগত জটিলতা এবং বিলম্ব। অনেক পেনশনভোগীকে বছরের পর বছর দপ্তরে দপ্তরে ঘুরতে হয়েছে।
বৃদ্ধ বয়সে এই ভোগান্তি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই কষ্টকর। চতুর্থত, পেনশনভোগী মারা যাওয়ার পর পরিবার যে সুবিধা পান তা প্রায় যথেষ্ট নয়। নতুন পেনশন গেজেটে এই দুর্বলতাগুলো দূর করার সুযোগ আছে। ষষ্ঠ পর্ব, 3 ধরনের পেনশনভোগীর ভিন্ন ভিন্ন সমস্যা। পেনশনভোগীরা এক জাতীয় নন, তাদের মধ্যে 3টি প্রধান শ্রেণী আছে এবং প্রত্যেকের সমস্যা একটু আলাদা। প্রথম শ্রেণী হলেন সম্প্রতি অবসরে যাওয়া কর্মচারীরা, অর্থাৎ যারা 8ম পে স্কেল কার্যকর থাকাকালীন অবসরে গেছেন। তাদের পেনশনের হার তুলনামূলক ভালো, কিন্তু মূল্যস্ফীতির চাপে সেটাও দিন দিন অপর্যাপ্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয় শ্রেণী হলেন পুরনো পেনশনভোগীরা, যারা আরও আগের পে স্কেলে চাকরি করে অবসরে গেছেন। তাদের পেনশন এখন বাস্তবে খুবই কম। একজন মানুষ যিনি 1990-এর দশকে অবসরে গেছেন, তার পেনশন হয়তো 4-5 হাজার টাকার কাছাকাছি। এই টাকায় আজকের বাজারে বেঁচে থাকা কতটা কঠিন তা সহজেই অনুমেয়। তৃতীয় শ্রেণী হলেন উত্তরসূরি পেনশনভোগীরা, অর্থাৎ মৃত কর্মচারীর স্ত্রী বা সন্তান যারা পেনশন পাচ্ছেন। এই শ্রেণীর মানুষেরা প্রায় সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকেন। একজন বিধবা নারী যিনি স্বামীর পেনশনের উপর নির্ভর করছেন, তার পাওনা প্রায় নিয়মিত পাচ্ছেন না, প্রক্রিয়াগত জটিলতায় আটকে থাকছেন। এই 3 শ্রেণীর সমস্যা একটিমাত্র গেজেটে সম্পূর্ণভাবে সমাধান করা কঠিন, তবে একটি সুচিন্তিত গেজেট অনেকটাই এগিয়ে নিতে পারে। সপ্তম পর্ব, গেজেটে কি থাকার কথা যা সবাই জানতে চান। পেনশন গেজেটে সাধারণত যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকে তার একটি সংক্ষিপ্ত চিত্র দেওয়া যাক। মূল বেতনের উপর পেনশনের হার নির্ধারণ, অর্থাৎ মূল বেতনের কত শতাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে। গ্র্যাচুইটির হার এবং পরিমাণ নির্ধারণ, একসাথে এককালীন যে পরিমাণ পাওয়া যাবে। পারিবারিক পেনশনের হার নির্ধারণ, পেনশনভোগী মারা গেলে তার পরিবার কি পাবে। পুরনো পেনশনভোগীদের পেনশন সমন্বয়ের সূত্র। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা বহু আগে অবসরে গেছেন তাদের পেনশন কিভাবে বাড়বে সেটা এখানে নির্ধারিত হবে। পেনশন পেমেন্টের প্রক্রিয়া সহজীকরণের নির্দেশনা। এই প্রতিটি বিষয়ের উপর নির্ভর করে লাখো পরিবারের জীবনের ছবি পাল্টে যেতে পারে। অষ্টম পর্ব, গ্র্যাচুইটি, একটি অবহেলিত প্রশ্ন। পেনশন নিয়ে আলোচনায় গ্র্যাচুইটির প্রসঙ্গ প্রায় গুরুত্ব কম পায়, কিন্তু গ্র্যাচুইটি একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবসরে যাওয়ার পর একজন মানুষের সামনে অনেক বড় খরচ এসে যায়, হয়তো চিকিৎসা, হয়তো সন্তানের বিয়ে, হয়তো বাড়ি মেরামত। এই বড় এককালীন খরচগুলো মাসিক পেনশন দিয়ে সামলানো সম্ভব নয়। গ্র্যাচুইটি সেই সময় একটি সুরক্ষার ভূমিকা পালন করে। বর্তমান গ্র্যাচুইটির হার নিয়ে কর্মচারী সংগঠনগুলোর অসন্তোষ আছে দীর্ঘদিন ধরে। তারা চাইছেন হারটি এমনভাবে নির্ধারিত হোক যাতে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী তার অবসরের পর কমপক্ষে কয়েক বছরের মূল জীবনযাত্রার খরচ মেটাতে পারেন। নতুন গেজেটে গ্র্যাচুইটির হার কী হবে সেটা অনেকের কাছেই সমান কৌতূহলের বিষয়। নবম পর্ব, পেনশন প্রদানের প্রক্রিয়াগত জটিলতা, একটি নীরব যন্ত্রণা। পেনশনের পরিমাণের পাশাপাশি আরেকটি সমস্যা আছে যা নিয়ে খুব কম কথা হয়, কিন্তু ভোগান্তি অনেক বেশি। সেটা হলো পেনশন পাওয়ার প্রক্রিয়াগত জটিলতা। অবসরে যাওয়ার পর একজন কর্মচারীকে অনেক সময় মাসের পর মাস, এমনকি বছরের পর বছর বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়। কাগজপত্র জমা দেওয়া, যাচাই করানো, অনুমোদন নেওয়া, এই প্রক্রিয়াগুলো এতটাই দীর্ঘ আর জটিল যে একজন বৃদ্ধ মানুষের পক্ষে একা সামলানো কঠিন। এই প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে অনেক পেনশনভোগী মারা গেছেন পেনশন পাওয়ার আগেই। এই কথাটা বলতে গেলে বুকটা ভারী হয়ে যায়। সারা জীবন দেশের সেবা করার পর শেষ বয়সে সেই মানুষটিকে যদি পাওনা পেতে বছরের পর বছর লাইনে দাঁড়াতে হয়, এটা একটি রাষ্ট্রের জন্য গভীর লজ্জার বিষয়। নতুন গেজেটে প্রক্রিয়া সহজীকরণের নির্দেশনা থাকা উচিত। ডিজিটাল ব্যবস্থায় পেনশন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি করা উচিত। দশম পর্ব, পারিবারিক পেনশন, একটি অসম্পূর্ণ সুরক্ষা। পেনশনভোগী মারা যাওয়ার পর তার পরিবারের কথা ভাবুন। একজন বিধবা নারী যার আয়ের একমাত্র উৎস ছিল স্বামীর পেনশন, তিনি এখন কি পাবেন? পারিবারিক পেনশনের বিধান আছে, কিন্তু এই পারিবারিক পেনশনের হার প্রায় মূল পেনশনের অর্ধেক বা তারও কম। এই সীমিত আয়ে একজন বয়স্কা নারীকে সংসার চালাতে হয়। আরও জটিল হয়ে যায় যখন এই পারিবারিক পেনশন পেতে নানা কাগজপত্রের প্রয়োজন হয়, স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হতে হয়, দপ্তরে দপ্তরে যেতে হয়।
একজন বৃদ্ধা নারীর পক্ষে এই প্রক্রিয়া একা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। নতুন পেনশন গেজেটে পারিবারিক পেনশনের হার বৃদ্ধি এবং এর প্রক্রিয়া সহজীকরণ অত্যন্ত জরুরি। একাদশ পর্ব, পেনশন ও মূল্যস্ফীতি, একটি নীরব যুদ্ধ। পেনশনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল এটি মূল্যস্ফীতির সাথে স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয় না। ধরুন, একজন মানুষ 2010 সালে অবসরে গেলেন এবং মাসিক পেনশন পেলেন 8,000 টাকা। সেই সময় এই টাকায় মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশে দুটি পেনশন কাঠামোর কথা চলছে। একটি সরকারি কর্মচারীদের জন্য বিদ্যমান পেনশন ব্যবস্থা, আরেকটি সার্বজনীন পেনশন স্কিম। অনেকে এই দুটো গুলিয়ে ফেলছেন। সরকারি কর্মচারীদের বিদ্যমান পেনশন ব্যবস্থাটি ভিন্ন। এটি সরকারি কোষাগার থেকে সরাসরি প্রদান করা হয় এবং এটি চাকরির শর্তের একটি অংশ। সার্বজনীন পেনশন স্কিম হল একটি ভিন্ন উদ্যোগ, যেখানে বেসরকারি খাতের মানুষসহ যে কেউ স্বেচ্ছায় যোগ দিতে পারেন। আজকের আলোচনায় আমরা সরকারি কর্মচারীদের পেনশন গেজেটের বিষয়ে কথা বলছি, যা এই দুটোর মধ্যে প্রথমটি। ত্রয়োদশ পর্ব, পেনশন ও মানসিক স্বাস্থ্য, একটি উপেক্ষিত দিক। পেনশন বিষয়ক আলোচনায় প্রায় কখনোই আসে না মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষ সারা জীবন কাজ করেছেন, একটি কাঠামোর মধ্যে থেকেছেন, প্রতিদিন অফিসে গেছেন, সহকর্মীদের সাথে থেকেছেন। হঠাৎ অবসর হলে এই পুরো কাঠামোটাই ভেঙে যায়। তার উপর যদি আর্থিক অনিশ্চয়তা থাকে, পেনশন প্রক্রিয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তাহলে মানসিক চাপ অসহনীয় হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে, অবসর পরবর্তী আর্থিক অনিশ্চয়তা অনেক বয়স্ক মানুষের বিষণ্ণতা ও উদ্বেগের একটি বড় কারণ। পেনশন নিশ্চিত করা তাই শুধু অর্থনৈতিক সুরক্ষা নয়, এটি মানসিক সুরক্ষাও। চতুর্দশ পর্ব, বিশ্বের বিভিন্ন দেশে পেনশন ব্যবস্থা থেকে শিক্ষা। বিশ্বের বিভিন্ন দেশে পেনশন ব্যবস্থা কেমন সেটা দেখলে বাংলাদেশের জন্য কিছু শিক্ষা নেওয়া যায়। উন্নত দেশগুলোতে পেনশন ব্যবস্থায় সাধারণত তিনটি বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত, পেনশনের পরিমাণ মূল্যস্ফীতির সাথে স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয়। দ্বিতীয়ত, পেনশন পাওয়ার প্রক্রিয়া সহজ ও ডিজিটাল। তৃতীয়ত, পারিবারিক পেনশনের হার যথেষ্ট পরিমাণ, যাতে উত্তরসূরিরা মর্যাদার সাথে বাঁচতে পারেন। প্রতিবেশী দেশ ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থায় সময়ে সময়ে মহার্ঘ ত্রাণ দেওয়ার রীতি আছে, যার মাধ্যমে মূল্যস্ফীতির ক্ষতিপূরণ দেওয়া হয়। বাংলাদেশের নতুন পেনশন গেজেটে এই বৈশিষ্ট্যগুলো অন্তত আংশিকভাবে হলেও যুক্ত করার সুযোগ আছে। পঞ্চদশ পর্ব, পেনশন গেজেট বিলম্বের প্রভাব। পেনশন গেজেট প্রতিটি বিলম্বিত দিনের একটি মানবিক মূল্য আছে। প্রতিদিন যে পেনশনভোগীরা অপেক্ষা করছেন, তারা তাদের বর্তমান কম পেনশনে টানাটানি করে দিন পার করছেন। প্রতিটি মাস যায়, বাজারের দাম বাড়ে, কিন্তু পেনশন বাড়ে না। প্রতিটি অসুস্থতা মানে বাড়তি খরচ, কিন্তু বাড়তি আয়ের কোনো পথ নেই। তাই গেজেট বিলম্ব শুধু প্রশাসনিক বিলম্ব নয়, এটি প্রতিটি পেনশনভোগীর ব্যক্তিগত কষ্টের মেয়াদ বাড়িয়ে দেওয়া। ষোড়শ পর্ব, কর্মচারী সংগঠনগুলো কি চাইছে। দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন পেনশন গেজেটের বিষয়ে যেসব দাবি জানিয়ে আসছে, সেগুলো সংক্ষেপে তুলে ধরা যাক। দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে, এটি সকলের প্রথম দাবি। পুরনো পেনশনভোগীদের পেনশন উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। বিশেষত যারা সবচেয়ে কম পাচ্ছেন, তাদের অগ্রাধিকার দিতে হবে। পেনশন পাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল এবং ঝামেলামুক্ত করতে হবে। গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ করতে হবে। পারিবারিক পেনশনের হার বাড়াতে হবে এবং এই পেনশন পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে। এই দাবিগুলো অযৌক্তিক নয়, এগুলো একটি সভ্য মানবিক রাষ্ট্রের কাছে সেই মানুষদের স্বাভাবিক প্রত্যাশা, যারা সারা জীবন সেই রাষ্ট্রের সেবা করেছেন। আমরা আশা করি এই গ্যাজেট দ্রুত আসবে। আমরা আশা করি এই গ্যাজেটে পুরনো পেনশনভোগীদের কথা ভুলে যাওয়া হবে না। আমরা আশা করি গ্র্যাচুইটির হার মানবিক হবে, পারিবারিক পেনশন যথেষ্ট হবে এবং প্রক্রিয়াগত ভোগান্তির অবসান ঘটবে। এই আশাগুলো কোনো বাড়তি চাওয়া নয়, এটি একটি রাষ্ট্রের কাছে তার বিশ্বস্ত সেবকদের সবচেয়ে ন্যায্য প্রত্যাশা। গেজেট সংক্রান্ত যে কোনো নতুন আপডেট পেলেই আমরা আবার আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি চালু রাখুন যাতে কোনো তথ্য মিস না হয়। ভিডিওটি শেয়ার করুন পরিচিত সকল পেনশনভোগী ও সরকারি চাকরিজীবীর সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।